আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আগামী বুধবার থেকে কার্যকর। পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্তই চূড়ান্ত। ইসি সচিব, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে নজরুল ইসলাম খান। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরো ৭৪ জন। ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। মার্কিন কূটনীতিকদের সাথে আলোচনায় প্রধান উপদেষ্টা। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী জয়ী হলে সংখ্যালঘুরা নিরাপদে থাকবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এবং আজকের মধ্যে বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে পদত্যাগের আলটিমেটাম ক্রিকেটারদের, নইলে সব ধরনের ক্রিকেট খেলা বর্জনের ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ সহ বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আগামী ২১শে জানুয়ারি বুধবার থেকে এসব দেশের নাগরিকরা অভিবাসী ভিসা পাবেন না। সংবাদ মাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে। যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের সহকারী সহায়তা গ্রহণের দিক থেকে এগিয়ে আছে তাদের আর ভিসা দেওয়া হবে না। ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫ দেশের কনসুলার অফিসে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয় বর্তমান ভিসা প্রক্রিয়ার যাচাই বাছাই প্রক্রিয়া পুনর্নিরীক্ষণ করবে। এ সময় এই ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে। ৭৫ দেশের তালিকায় রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিশর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেন রয়েছে। পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীকের বিন্যাস নিয়ে নির্বাচন কমিশনের আগের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বিকেলে নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এছাড়া সম্প্রতি বাহরাইনে পোস্টাল ব্যালট যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেখানে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানান ইসি সচিব। তবে বিষয়টি খতিয়ে দেখতে বাহরাইনের নিযুক্ত রাষ্ট্রদূতকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। ইসি সচিব আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি পঞ্চম দিনে ১০০ জনের মধ্যে ৭৩ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। রিপোর্ট করছেন সাজ্জাদ জাহান। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির পঞ্চম দিনে ২৮১ থেকে ৩৮০ পর্যন্ত ১০০টি আপিলে শুনানি চলে। ৭৩ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে, আর ১৭ জনের বাতিল ও ১০ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। এদিন যারা প্রার্থিতা ফিরে পান তারা জানান, মনোনয়নপত্রের কিছু গরমিলের কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়েছিল। তবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার পাশাপাশি মব সংস্কৃতি প্রতিরোধ করার দাবি জানান তারা। এই ১%-এর বিধানটা অগণতান্ত্রিক এবং এই ১%-এর বিধান স্বৈরতান্ত্রিকতার সৃষ্টি করে। কোনো গণতান্ত্রিক দেশে এই ১%-এর বিধান থাকতে পারে না। এবার আপনারা দেখেছেন, সবচেয়ে বেশি প্রার্থিতা বাতিল হয়েছে এই ১%-এর কালো আইনের কারণে। আমরা মনে করি যে আগামী সংসদ নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকা খুবই দরকার। নাহলে গণতান্ত্রিক যে যাত্রা শুরু হয়েছে, যে ট্রেনের যাত্রা করেছে, সেই ট্রেন লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের যে প্রার্থীর পক্ষে আমরা দেখেছিলাম, তিনি যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক ছিলেন। মনোনয়নপত্র জমাদানের পূর্বেই তিনি তার নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং সেটা আজকে আমরা এই কমিশনের সামনে যখন উপস্থাপন করেছি, কমিশন আমাদের বক্তব্য শুনেছেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশন সচিব। পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীকের বিন্যাস নিয়ে নির্বাচন কমিশন আগের সিদ্ধান্তে রয়েছে বলে জানান তিনি। সেই সাথে বাহরাইনে পোস্টাল ব্যালট নিয়ে ছড়িয়ে পড়া ভিডিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কমিশন সচিব। ব্যালট ছাপানোর দায়িত্বটা যার কাছে আছে তার কাছ থেকে জেনে বলতে হবে। আই এম নট রেডি অন দ্যাট। আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে। এদিন কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ঢাকা ১৩ আসনের প্রার্থী খেলাফত মজলিসের মামুনুল হককে শোকজ করে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।
কয়েকটি দেশে জামায়াত কর্মীদের কাছে পোস্টাল ব্যালট পাওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করে কার্যকর ব্যবস্থা না নিলে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ প্রশ্নবিদ্ধ হবে বলে দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল অনৈতিকভাবে দরিদ্র ভোটারদের প্রলুব্ধ করে নিজেদের পক্ষে নিতে বিকাশ নাম্বার সংগ্রহ করছে। এদিকে মির্জা আব্বাস অভিযোগ করেন, বিরোধী প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উস্কানিমূলক বক্তব্য দিলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সম্প্রতি প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট বাহরাইনে এক জামায়াত নেতার কাছে পাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এই অভিযোগ পাওয়া গেছে আরও কয়েকটি দেশে। গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের সামনে বিষয়গুলো তুলে ধরে তদন্তের দাবি জানান। বিএনপির ধানের শীষ প্রতীক ইচ্ছাকৃতভাবে পোস্টাল ব্যালটের মাঝামাঝি রাখা হয়েছে অভিযোগ করে পোস্টাল ব্যালট পরিবর্তনের দাবি জানান তিনি। কেউ যদি ভাঁজ পড়া অবস্থায় দেখে তাহলে প্রতীকটা পুরা দেখাই যাবে না। ধানের শীষের উপরের অংশ দেখা যাবে এক পাশে, নিচের অংশ দেখা যাবে আরেক পাশে। এটা ইচ্ছাকৃত। তিনটি বিশেষ রাজনৈতিক দলকে প্রথম লাইনে দেওয়ার উদ্দেশ্যটা কি? দুই জায়গায় এটা ধরা পড়েছে, কিন্তু এছাড়াও অন্যান্য দেশে এই একই কৌশলে ব্যালট পেপার নিয়ে এই ধরনের ছিনিমিনি খেলা হচ্ছে বা হতে পারে। যদি অন্যান্য দেশ থেকে এই ধরনের খবর আসতে থাকে তাহলে এই পোস্টাল ব্যালটের মাধ্যমে এই নির্বাচনের বিষয়টি প্রশ্নবোধক হয়ে যাবে। বিরোধী দলগুলোর প্রধান প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে বাধা সৃষ্টি করছে। আমরা আশা করি নির্বাচন কমিশন এবং নির্বাচনী কর্মকর্তারা সাধারণ প্রার্থীদের প্রতি যেমন কঠোর আইন পালন করার ব্যাপারে আগ্রহী, সকলের ব্যাপারেই তেমনি আইনানুগ আচরণ করবেন। অন্যদিকে রাজধানীর পল্টনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শেষে গণসংযোগের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, আচরণ বিধি লঙ্ঘন করে বিরোধী প্রার্থী তার বিরুদ্ধে অপপ্রচার চালালেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের এই আসনের কিছু কিছু প্রার্থী তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক, নিজেদেরকে তুলে ধরতে গিয়ে অন্য প্রার্থীর বদনাম করছে, যেটা নাকি নির্বাচন আচরণ বিধিমালার লঙ্ঘন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের গেজেট বৃহস্পতিবারের মধ্যে প্রকাশের আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব সহ কয়েকটি পয়েন্ট অবরোধ করে এ দাবি জানায় তারা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা। এদিকে সভাপতি সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে ফার্মগেট মোড় আটকে বিক্ষোভ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় রাস্তা বন্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভে নগর জুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজটের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর 7 কলেজ নিয়ে প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2025-এর গেজেট প্রকাশের দাবি নিয়ে আবারও রাজপথে শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে সড়ক অবরোধ করে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরু করে বিক্ষুব্ধরা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, একটি মহলের ষড়যন্ত্রের কারণে গেজেট প্রকাশে টালবাহানা করছে সরকার। যেহেতু অধ্যাদেশ লেখা হয়ে গিয়েছে, এই অধ্যাদেশ 15 জানুয়ারি 2026 তারিখে যাতে ক্যাবিনেট মিটিংয়ে উপস্থাপন করা হয়। আমরা চাই আমাদের যেন দ্রুত অধ্যাদেশ জারি করা হয়। রাষ্ট্রের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের অধ্যাদেশ নির্বাচনের আগে যেন দিয়ে দেয়, আর সরকারকে কোনো কালক্ষেপণ করতে আমরা দিব না। গত 24 সেপ্টেম্বর এই অধ্যাদেশের খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়, জানিয়ে পক্ষে বিপক্ষে নানা তর্ক বিতর্কের সৃষ্টি হয়। তাই দ্রুত গেজেট প্রকাশ করা না হলে দুর্বার আন্দোলনের হুমকি দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে আমাদের অধ্যাদেশটা আটকে আছে, তাই আমরা চাচ্ছি যে অতি দ্রুত অধ্যাদেশের মাধ্যমে আমাদেরকে মুক্তি দেওয়া হোক। সরকার যদি আমাদের উপরে গুলি চালায়, ওই গুলি বুক পেতে নিব, তারপর আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে দেওয়ার চেষ্টা করছে এবং যোগাযোগ
স্থাপন করে দেওয়ার চেষ্টা করছেন। তো তারা আরো কিছু সময় এখানে অবস্থান করার জন্য এখানে আমাদেরকে এটাই জানিয়েছে। এদিকে তেজগাঁ কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড় ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ করে নিহতের সহপাঠীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাকিব হত্যার 1 মাসের বেশি সময় পার হলেও এখনও দৃশ্যমান বিচারিক অগ্রগতি নেই। আসল অপরাধীদের কিন্তু চিহ্নিত করা হয়েছে, তাহলে কেন তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না? এখন আমাদের দাবি আমাদের ভাইয়ের বিচার চাই আমরা। রাজধানীর 2টি গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের বিক্ষোভের রেশ পড়ে পুরো নগরীতে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজটের। বেশ কয়েকটা রুগী আছে বসে, একটা ছেলে মারা গেছে 1.5 মাস আগে, তার রোগ ধরতে পারে নাই, কিন্তু এখন তো ডাইরেক্ট মারা যাবে এখন রুগী এখানে। এটা কোনো দেশের সিস্টেম হতে পারে? সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করছি মানুষের ভোগান্তি, সাথে পরীক্ষা আছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। একদিন আগে কিংবা পরে নয়, 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক অ্যালবার্ট গম্বিস ও মর্স ট্যানের সাথে সৌজন্য সাক্ষাতে এই অঙ্গীকারের কথা জানান প্রধান উপদেষ্টা। নির্বাচনের ফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবর ও ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা বেড়েছে, তবে সরকার যথাসময়ে নির্বাচন আয়োজনে অঙ্গীকারাবদ্ধ। তিনি আরও বলেন, ভোট হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের সময় সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও পক্ষপাতহীন প্রশাসন নিশ্চিত করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। সন্ধ্যায় চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়। জোটের শীর্ষ নেতারা বিএনপি চেয়ারম্যানের সাথে জাতীয় নির্বাচন, সমমনাদের সাথে আসন সমঝোতা, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা বিএনপি চেয়ারম্যানের সাথে বৈঠক করেন। বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার তারেক রহমানকে অভিনন্দন জানান জোট নেতারা। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আপাতত অন অ্যারাইভাল ভিসা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনের সময় অনেক রকমের চেষ্টা হতে পারে, হুট করে যেন কেউ হাজির হতে না পারে সেজন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনের সময় অনেক রকমের এ সময় তিনি আরও বলেন, কেউ পোস্টাল ব্যালটের অপব্যবহার করলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর দরকার বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন, চীনের ড্রোন তৈরির কারখানার বিষয়ে বাংলাদেশ নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে কোনো দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়। জাতীয় নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম মোনাফিক তারা সাহায্য হয়ে যেতে পারে। এই জন্য আমরা অবশ্য ভিসা বন্ধ করছি। ভিসা নিয়ে আসা যদি আসতে চান তাদের হুট করে কেউ হাজির হয়ে না যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী জয়ী হলে দেশের কোনো সংখ্যালঘুরা নিরাপদে থাকবে বলে জানিয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সন্ধ্যায় রাজধানীর মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এদেশে সকল ধর্মের মানুষের বসবাস করার অধিকার রয়েছে। দেশের মানুষ যেন শান্তিতে থাকে এমনটা প্রত্যাশা করেন তিনি। এখানে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের একসাথে বসবাস করছি। তো আজকে আমাদের এখানে খ্রিস্টান সম্প্রদায়ের সম্মানিত ভাই এবং বোনেরা এবং তাদের প্রতিনিধি হিসাবে গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য এখানে আসছে। ওনারা আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে দেখা করেছেন এবং তাদের অনেক মূল্যবান অভিমত তারা আমাদের সামনে তুলে ধরেছেন। পারস্পরিক খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে আগামীতে ব্যবসা বাণিজ্য সহজীকরণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে গ্যাপ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসায় যারা শতভাগ রপ্তানিমুখী কারখানা করবে তারা গার্মেন্টস শিল্পের মতোই ব্যাক টু ব্যাক এলসি ও বন্ড সুবিধা পাবে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, জটিলতা কাটিয়ে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। পাশাপাশি বন্ড সুবিধার অপব্যবহারকারীদের আইনের আওতায় আনার কথা জানান তিনি। 17 জানুয়ারি শেষ হবে 3 দিনব্যাপী এই এক্সপো। আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ফুল সাপোর্ট দেব, কোনো সন্দেহ নাই। এবং যত 100% এক্সপোর্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশে হবে, আমরা সবাইকে ব্যাক টু ব্যাক এলসির সুযোগ দেব, বন্ডেড ওয়ারহাউসের সুযোগ দেব। নিশ্চিত থাকেন আপনারা সবাইকে। এনি এক্সপোর্ট ইন্ডাস্ট্রি 100% যারাই নিয়ে আসবে তাদেরকে আমরা ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটি দেবো, বন্ডেড ওয়ারহাউস দেবো। গার্মেন্ট যে সুযোগ সুবিধা পাচ্ছে আপনারা সকলে পাবেন এই সুবিধাটা। আজকের মধ্যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। বেলা 1টায় বিপিএল এর ম্যাচের আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। রাতে জুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিন ধরেই টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশে ভারতে যাওয়া নিয়ে টানাপোড়েন চলছে। কয়েকদিন ধরেই শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে বিস্ফোরক মন্তব্য করেন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান। একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড প্রেসিডেন্ট বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে ম্যাচের আগে, কালকে বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করব। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। চোরাচালান বন্ধ, কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন ভারতের সীমান্ত লাগোয়া জামালপুর 1 আসনের প্রার্থীরা। মাদক, অবৈধভাবে গরু পাচার সহ নানা ধরনের চোরাচালানের সাথে জড়িয়ে পড়ছে বকশীগঞ্জ দেওয়ানগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জামালপুর 1 আসনের যুবকরা। এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত ও জামায়াত ইসলামী প্রার্থী নাজমুল হক সাইদি। খায়রুল ইসলামের রিপোর্ট। অপরূপ সৌন্দর্যে ঘেরা জামালপুর 1 আসনের বকশীগঞ্জ উপজেলা। এখানকার অধিকাংশ এলাকার চারপাশে রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড়, যার সৌন্দর্য মন কেড়ে নেয় সবার। তবে এলাকার সাধারণ মানুষ প্রতিনিয়তই সংগ্রাম করছেন বেঁচে থাকার জন্য। কর্মসংস্থানের অভাব, হাতির আক্রমণ ও অনুন্নত চিকিৎসা সেবার কারণে তাদের বেহাল দশা। ভালো প্রার্থী যেতেছি, যারা ইনসাফে কাজ করবে, দেশের জন্য ভালো কাজ করবে, তাদেরকে চাচ্ছি। আমরা পার্টি কোনটা নেই, আমরা যেটা ভাড়া দেবো দেবো। কৃষি পণ্যের ন্যায্য দাম না পাওয়া সহ নানা ধরনের সমস্যা রয়েছে দিয়ানগঞ্জ উপজেলায়ও। আসনের তো অনেক সমস্যা, রাস্তাঘাট ঠিক নাই, শিক্ষা ব্যবস্থা ঠিক নাই, কোনো কিছুরই ঠিক নাই। জামালপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত বলেন, এই আসন থেকে নির্বাচিত হলে প্রতিশ্রুতি নয়, উন্নয়নের মডেল হিসেবে তৈরি করবেন জামালপুর 1 আসনকে। আমার প্রতি যদি আস্থা থাকে, বিশ্বাস থাকে এবং আপনারা যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন, গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশ দেখতে চান, যেহেতু ফেসিবাদের পরিবর্তন হয়েছে, এখন একটা গণতান্ত্রিক পরিবেশ এবং সুস্থ একটা পরিবেশ যদি এলাকায় দেখতে চান, তাহলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। আমি আপনাদের যাবতীয় যা যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলির সমাধান করার জন্য আমি আমার আপ্রাণ চেষ্টা করব। এবার নির্বাচনে জয়ী হয়ে জামালপুর 1 আসনের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার কথাও জানান জামায়াতের প্রার্থী নাজমুল হক সাইদি। নদী ভাঙ্গন রোধ করার জন্য প্রয়োজনীয় বাঁধ নির্মাণ এবং উন্নত নদী শাসনের ব্যবস্থা করতে হবে। ফসলের সময় বন্য হাতির বহর ভারত থেকে এসে ফসল আদি নষ্ট করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এই জন্য এখানে এইটা প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জামায়াতের পাশাপাশি এই আসনটিতে ভোটের মাঠে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রউফ তালুকদার। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, জামালপুর। ঢাকা 13 আসনে ধানের শীষ প্রতীক পেলেও বিএনপির টানাপোড়েনে কিছুটা বেকায়দায় ববি হাজ্জাজ।
অন্যদিকে জামায়াতের সমর্থন এবং দীর্ঘদিনের আবাসস্থল হওয়ায় বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হকের। এলাকার অপরাধ দমনকে বেশি গুরুত্ব দিয়ে ভোটার সমর্থন নেওয়ার চেষ্টা করছেন দুই প্রার্থী। সালামসির ভোটের গাড়ি নিয়ে ঢাকা 13 আসনের অলিগলি ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ জাহান। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা 13 সংসদীয় আসন। এখানকার ভোটার সংখ্যা 3,95,438। চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আলোচিত রাজধানীর মোহাম্মদপুর এলাকা। নিরাপত্তার অভাব এখানকার নাগরিকদের নিত্য ভাবনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাই এখানে নিরাপত্তার ইস্যুটি সামনে আসছে। যারা আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের এটাই চিন্তা থাকবে যাতে করে আমরা ভালোভাবে ডেলি রোজগার করতে পারি এবং আরামের সাথে শান্তিতে ঘুমাইতে পারি। মহল্লায় যাতে রাহাজানি, ডাকাতি বা ছিনতাইকারী এগুলো যাতে না হয়। রাস্তাঘাটে অনেকে মনে করেন ওই যে জাম টাম লাগাই দিলে এগুলো একটু যেন না থাকে, ফুটপাটে অনেকে দখল করে থাকে, এটার জন্য দখলমুক্ত যেন চাই। মোহাম্মদপুরের সমস্যাগুলো নিরসন করে এ অঞ্চলে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে এমন একজন প্রতিনিধি চান এখানকার মানুষ। 13 আসনকে ভালোভাবে রাখতে পারে, ছিনতাই মুক্ত রাখতে পারে, মাদক মুক্ত রাখতে পারে। 13 আসনে এই মোহাম্মদপুর এলাকায় অনেক মাদক, ছিনতাই তো ভরা এদিকে। তো এইটা তো আমরা পরীক্ষিত এবং দেখলাম যে যা বলে তা করে না, মিনিমাম করে। ঢাকা 13 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ নিজের গড়া দল এনডিএম থেকে পদত্যাগ করে তিনি ধানের শীষের কাণ্ডারি হয়েছেন। এবং আমি কখনো চাঁদাবাজি কোনোভাবে প্রশ্রয় দেব না। সো আগামীতে ওই যে সরকারি ক্ষমতায়নে বা রাজনৈতিক ক্ষমতায়নে কোনো ধরনের চাঁদাবাজি অ্যাটলিস্ট আমি যদি থাকি সেটার অধীনে কখনো হবে না। এর বাইরে অন্য কেউ করলে বা অন্য কোনো ধরনের সন্ত্রাস হলে সেগুলোর জিরো টলারেন্স পলিসি নিতে আমরা চেষ্টা করব। অপরদিকে মোহাম্মদপুরবাসীর সাথে দীর্ঘদিনের সম্পর্কের প্রতি আস্থা রাখতে চান বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক। জামায়াতের নেতৃত্বাধীন জোটেরও প্রার্থী তিনি। তার প্রথম দুর্বলতা হলো যে তার রাজনৈতিক আনস্টেবিলিটি, বারবার শুধু দল পরিবর্তন। এক সময় তিনি জাতীয় পার্টি করলেন, এখন আবার সিএনডিএম থেকে এমপি হওয়ার জন্য তিনি তার রাজনৈতিক দলকে পরিত্যাগ করে প্রধান দায়িত্ব থেকে সেখান থেকে পদত্যাগ করে আবার বিএনপির টিকিটে এখন তিনি নির্বাচন করছেন। এত বিশাল জনপদ থেকে একটা মানুষ নেতৃত্ব দেওয়ার মতো নাই, এটা মোহাম্মদপুরের মানুষ মানতে পারবে না। আগামীতে ঢাকা 13 আসনের উন্নয়নে সঠিক ভূমিকা রাখবেন এমন সংসদ সদস্য নির্বাচিত করতে চান এখানকার ভোটাররা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। এবারে জানিয়ে দেব খেলার খবর। দর্শকদের উন্মাদনার মধ্য দিয়ে শেষ হলো ফিফা বিশ্বকাপ ফুটবলের ট্রফি প্রদর্শন। সকালে ভারত থেকে আসা এই ট্রফিটি বরণ করে নেওয়া হয়। ফিফার প্রতিনিধি হিসেবে ট্রফির সঙ্গে ঢাকায় আসেন 2002 সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। কোকাকোলার আন্ডার দ্য ক্যাপ প্রোমো ক্যাম্পেইনের বিজয়ীরাই ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পান। পরাগ আরমানের রিপোর্ট। বিশ্বকাপ নিয়ে এদেশের মানুষের আগ্রহের কোনো কমতি নেই। ট্রফি ট্যুরের অংশ হিসেবে কোমল পানীয় কোকাকোলার সহযোগিতায় সকালে ভারত থেকে বিশ্বকাপ ট্রফি এসে পৌঁছায় ঢাকায়। এ যেন ফুটবল স্বপ্নের সফল বাস্তবায়ন। এবার নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে পা রাখল বিশ্বকাপের ঐতিহাসিক ট্রফিটি। ফিফার প্রতিনিধি হিসেবে ঢাকায় উপস্থিত ছিলেন ব্রাজিলের 2002 বিশ্বকাপ জয় মিডফিল্ডার গিলবার্তো সিলভা। দর্শকদের মধ্যে প্রদর্শনের জন্য দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রফিটি রাখা হয় 5 তারা হোটেল রেডিসন ব্লুতেই। ট্রফির সঙ্গে ছবি তোলার ফাঁকে বিভিন্ন আয়োজনে রাখে ট্রফি ট্যুরের স্পন্সর কোকাকোলা। জীবনের প্রথম কাজ থেকে বিশ্বকাপ ট্রফি দেখলেন টাইগার অধিনায়ক জামাল ভুঁইয়া। অ্যাজ আ খেলোয়াড়, অ্যাজ আ ক্যাপ্টেন, অ্যাজ আ ন্যাশনাল টিম প্লেয়ার আমিও দেখতে চাই দ্যাট বাংলাদেশ ওয়ান ডে ওরা ওয়ার্ল্ড কাপ খেলবে। ট্রফির নির্মাণ শৈলী কিংবা সোনালী রঙে মুগ্ধ নন দর্শকরা। একদিন বাংলাদেশও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে এমন প্রত্যাশা তাদের। যদি বাংলাদেশ খেলে পুরো জিনিসটা আরো পরিপূর্ণতা পাবে। আমি খুবই আশাবাদী একসময় বাংলাদেশের ফুটবল বড় মঞ্চে খেলবে। ইচ্ছা যে বাংলাদেশও যাতে খেলে এবং পারে। ক্রিকেট যেমন বিশ্বের কাছে গিয়েছে, ফুটবল গেলে তো আরো ভালো লাগবে আমাদের সবার জন্য। ইনশাআল্লাহ কোনো একদিন যেন বাংলাদেশও এই পর্যায়ে খেলতে যেতে পারে। কেউ কেউ আবার নিজের প্রিয় দল জিতুক বিশ্বকাপ ট্রফি এমন বাসনাও জানালেন। আমি মনে করি যে এবার আর্জেন্টিনারই
বিশ্বকাপটা জেতা দরকার, যে মেসির হাতে আরেকবার শিরোপা উঠুক। আমি আর্জেন্টিনার সাপোর্টার, হাই হোপস আছে যাতে রোনালদো ওয়ার্ল্ড কাপটা উইন করতে পারে। প্রদর্শন শেষে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হবে বিশ্বকাপ ট্রফি। এবার বাংলাদেশ সহ 30টি দেশের 75টা স্থানে প্রদর্শিত হবে বিশ্বকাপ ফুটবলের সোনালী ট্রফি। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আগামী বুধবার থেকে কার্যকর। পোস্টাল ব্যালটে বিএনপির প্রতিক্রিয়া, ইসির সিদ্ধান্তই চূড়ান্ত। ইসি সচিব, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে নজরুল ইসলাম খান। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরো 74 জন। 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। মার্কিন কূটনীতিকদের সাথে আলোচনায় প্রধান উপদেষ্টা। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী জয়ী হলে সংখ্যালঘুরা নিরাপদে থাকবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এবং আজকের মধ্যে বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে পদত্যাগের আলটিমেটাম ক্রিকেটারদের, নইলে সব ধরনের ক্রিকেট খেলা বর্জনের ঘোষণা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।